সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। কেমন আছো? আবার যথারীতি তোমাদের যে ক্লাসে উপস্থিত হলাম। আমি শারমিনা পারভিন, বিভাগীয় প্রধান, অধ্যাপক ও বিভাগীয় প্রধান, মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ। আজ আমি তোমাদের যে বিষয়টা পড়াবো সেটা হচ্ছে যে অনার্স সেকেন্ড ইয়ারে রাজনীতি ও উন্নয়নে নারী। গত সপ্তাহে আমি তোমাদের এই বিষয়টা নিয়ে ক্লাস নিয়েছি। তো এটা হচ্ছে অনার্স সেকেন্ড ইয়ারের জন্য প্রযোজ্য। তো প্রথমে আমি যেটা দিয়ে তোমাদের শুরু করতে চাই সেটা হচ্ছে যে সেই আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বিখ্যাত কবিতা, সেটা দিয়েই আমি শুরু করছি। সেটা হচ্ছে যে এ বিশ্বে যা কিছু সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। অর্থাৎ এই বিশ্বে যা কিছু তোমরা কল্যাণকর দেখছো তার অর্ধেক নারী করেছে এবং অর্ধেক পুরুষ। আমি তো বিশ্বাস করি না এটা। আমি তো মনে করি যে আসলে নারী সিংহভাগ করে থাকে। তো যাই হোক, একটা দেশের যদি উন্নতি হয় সেই উন্নতির পিছনে কিন্তু নারীর একটা বিশাল ভূমিকা থাকে। যেমন পরিবারের থাকে, সমাজের থাকে, রাষ্ট্রের থাকে, তেমন বিশ্বব্যাপী থাকে। এই জন্যই নেপোলিয়ান বোনাপার্ট বলেছেন যে তোমরা আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি তোমাদেরকে একটি সুন্দর জাতি উপহার দেব। অর্থাৎ যে যেখানে যার কর্মক্ষেত্র, একমাত্র মায়ের ভূমিকাটা কিন্তু একটা নির্দিষ্ট কর্মক্ষেত্রের মধ্যে সীমাবদ্ধ না। মায়ের ভূমিকাটা কিন্তু সার্বজনীন। একটা নারীর যদি উন্নতি হয় তাহলে আমরা দেখতে পাই কি, যে একটা রাষ্ট্রের উন্নতি হয়, রাষ্ট্রের সমৃদ্ধি হয়, রাষ্ট্রের প্রসার হয়, অর্থাৎ রাষ্ট্রের সামগ্রিক ক্ষেত্রে পরিবর্তন হয়। তো যাই হোক, গত ক্লাসে আমি তোমাদের নারী নির্যাতনের বিভিন্ন ধরন পড়িয়েছিলাম। আজকে আমি তোমাদের যেটা পড়াবো সেটা হচ্ছে যে শিক্ষাক্ষেত্রে নারীর ভূমিকাটা কী। সেক্ষেত্রে আমরা দেখতে পাই যে আমাদের বাংলাদেশ সরকার কিন্তু নারীদের উন্নতির ক্ষেত্রে বিশাল ভূমিকা নিয়েছে। হ্যাঁ, আমরা সংবিধানের 147 নং অনুচ্ছেদে আমরা দেখতে পাই যে সেখানে নারীর প্রাথমিক শিক্ষার প্রতি গুরুত্ব দেওয়া হয়েছে, মাধ্যমিক শিক্ষার প্রতি গুরুত্ব দিয়েছে। এবং আমরা দেখেছি বাংলাদেশের বিভিন্ন সময়ে নারীদের শিক্ষার ক্ষেত্রে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। তোমরা জানো 2011 সালে নারী বিষয়ক নারী নীতি প্রণয়ন করা হয়েছে। হ্যাঁ, সংবিধানে এটা পাশ হয়েছে। এবং এটাই কি মূল ভূমিকাটা কি, অর্থাৎ নারীদের উন্নতি করা, কিভাবে নারীদের সামগ্রিক উন্নতি করা যায়। কারণ আমি কেবলই বললাম, যদি নারীর উন্নতি হয় তাহলে দেশের উন্নতি হবে, দেশের সমৃদ্ধি হবে, দেশের প্রসার হবে, কাজের সমস্ত ক্ষেত্রে আমূল একটা পরিবর্তন আসবে। তো তারপরেও আমরা দেখি যে আমাদের বাংলাদেশে নারীদের একটা লিঙ্গ অসমতা রয়েছে। অর্থাৎ এখানে লিঙ্গ বৈষম্যটা আমরা দেখতে পাই। পুরুষ যদি 50% উন্নতি, পুরুষের যদি 55% হয়, সেখানে নারীর দেখা যাচ্ছে যে 45%। অর্থাৎ নারীদের শিক্ষার হার অত বাড়ছে না। তো আমি একটা সমীক্ষায় তোমাদেরকে আমি দেখাতে চাচ্ছি, আদম শুমারির একটি সমীক্ষায়। সেখানে আমরা দেখছি যে আমাদের পুরুষের যদি 64% উন্নতি হয় তাহলে দেখা যাচ্ছে নারীর 48%। পুরুষের যদি 38% হয় তাহলে নারীর দেখা যাচ্ছে 29%। এবং উভয় সামগ্রিকভাবে ব্যাখ্যা করলে দেখা যায় যে এটা অনেকটাই পিছিয়ে থাকে। এই যে সমীক্ষাটা, এই সমীক্ষাটা আমি তোমাদের 2005 সালের উপরে একটা সমীক্ষা দেখালাম। এরপরে আমি আরেকটা সমীক্ষা তোমাদের যেটা যেতে চাচ্ছি, সেখানে আমরা দেখছি যে শহরাঞ্চলে নারীদের যে উন্নতিটা হচ্ছে শিক্ষাক্ষেত্রে, গ্রাম অঞ্চলে ওইভাবে হচ্ছে না। কেন হচ্ছে না সে কারণগুলো আমি তোমাদেরকে অবশ্যই আলোচনা করব, জানাবো। তো তার প্রথমটা আমি যেটা বলতে চাচ্ছি যে সেটা হচ্ছে যে আমাদের দেশে কত % নারী প্রাথমিক শিক্ষা থেকে বেরিয়ে আসছে, কত % মাধ্যমিক শিক্ষা থেকে বেরিয়ে আসছে, কত % উচ্চতর শিক্ষা গ্রহণ করছে। আসলে দেখা যাচ্ছে যে একটা পর্যায়ে যে তারা কিন্তু ঝরে পড়ছে, এবং এই ঝরে পড়াটা কিন্তু অনেক বেশি। কেন বেশি সেটা তোমাদেরকে আমি ব্যাখ্যা করি। সেটা হচ্ছে যে নারীদের যেটা হয় সেটা হচ্ছে যে প্রথমে নারী শিক্ষাক্ষেত্রে কেন পিছিয়ে আছে। হ্যাঁ, সেটা যদি আমরা ব্যাখ্যা করি তাহলে প্রথমে দেখো যে আমাদের কুসংস্কার। হ্যাঁ, আমরা মনে করি যে মেয়ে মানুষ, কিসের জন্য এত লেখাপড়া করার দরকার, সেই তো হাঁড়ি ঠেলতে হবে, হ্যাঁ বেগুন আলু কুটতে হবে, কোনো দরকার আছে, এত শিক্ষা টিক্ষার দরকার কি। সুতরাং দেখা যাচ্ছে যে আমাদের এই যে মানসিকতা,
সেটা থেকে আমরা বেরিয়ে আসতে পারছি না। অর্থাৎ এটা আমাদের একটা অশিক্ষা, আমাদের মনে প্রাণে আমরা সচেতন না। তবে কুসংস্কার যে নারী বাইরে গেলে পর্দা করবে না, নারী খারাপ হয়ে যাবে, বিভিন্ন মানুষের সঙ্গে মিশবে, স্কুল কলেজে সব একসঙ্গে পড়বে, দরকার কি? নারীর এটার কোনো প্রয়োজন নেই। আরেকটা হচ্ছে যে আমরা তো আসলে গরিব দেশ, যার কারণ যতই আমরা উন্নতি করি না কেন তারপরেও আমাদের গ্রাম দেশে সাধারণত দেখা যায় যে বাবা মায়েরা স্বল্প আয়ের এবং তারা আসলেই নিম্নবিত্তর চেয়েও নিচে মানবেতর জীবনযাপন করে। তো তারা মনে করে যে আসলে বাচ্চাটাকে যদি আমরা বিয়ে শাদী দিয়ে দিতে পারি তাহলে সুবিধা হবে, এবং সেক্ষেত্রে দেখা যায় যে বাল্য বিবাহ দিয়ে ফেলে। ফলে দেখা যায় যে শিক্ষাটা এগোচ্ছে না। যেমন দেখো তোমরা বিভিন্ন বিজ্ঞাপনে দেখো না, যে একটা স্কুলের একটা মেয়ে অনেক মেধাবী, হ্যাঁ, সে অনেক ভালো লেখাপড়ায়, হঠাৎ করে সে অনেক দিন স্কুলে যায় না। তখন একজন, বাংলাদেশে তো এখনও এরকম অনেক শিক্ষক আছে যারা স্টুডেন্টের খোঁজ নেয়, তাদের অত্যন্ত নিবেদিত প্রাণ শিক্ষক। তারা হয়তো দেখা যায় সেই ছাত্র বা ছাত্রীর বাড়ি যে বলে, আচ্ছা করিম, তুমি কেন তোমার বাচ্চাটাকে স্কুলে পাঠাচ্ছ না? তখন সে বলে, স্যার অত পড়া কী হবে, আমার তো ক্ষমতা নাই, হ্যাঁ, আমার মেয়েকে আমি পড়াবো কী করে? অর্থাৎ তার এই ক্ষমতাটা নেই। তখন হয়তো টিচারটা রিকোয়েস্ট করে, অর্থাৎ ওই মেধাবী বাচ্চাটা কিন্তু এভাবে কিন্তু মেধা ঝরে যায়। আমাদের নিজেদের জীবনে আমরা দেখেছি, আমরা ছোটোবেলায় যাদের সঙ্গে পড়তাম, যারা আমাদের চেয়ে অনেক বেশি মেধাবী ছিল, তারা কোথায় হারিয়ে গিয়েছে। সেই সব নামগুলো এখনও আমার মনে পড়ে, তাদেরকে আমি স্মৃতিতে হাতড়াই। হ্যাঁ, আমি যদি কখনো বাড়িতে যাই, আমার মনে হয় যে আমার যদি মৃদুলার সাথে দেখা হতো, আমার যদি রেখার সাথে দেখা হতো, আমার যদি ডলির সাথে দেখা হতো, এরা কিন্তু আমার চেয়ে লেখাপড়া অনেক ভালো ছিল। আজকে আমি কোথায় আর তারা কোথায়? অর্থাৎ এই যে একটা দৃষ্টিভঙ্গি বলো, অভাব বলো, অশিক্ষা বলো, অসচেতনতা বলো, এটা একটা কারণ। আরেকটা যেটা হচ্ছে যে আমাদের নিরাপত্তারও একটা ব্যাপার আছে। ছেলেমেয়েরা অনেক সময় দূরের স্কুলে যেতে পারে না, রাস্তায় বিভিন্নভাবে ইভটিজিং হয়, বিভিন্নভাবে তাদেরকে হ্যারাসমেন্ট করা হয়, এবং এই হ্যারাসমেন্ট করার কারণেও কিন্তু দেখা যায় যে তাদের অনেক সময় তাদের নানান রকম সমস্যা আমরা দেখতে পাই, যে আসলে তারা শিক্ষাক্ষেত্রে পিছিয়ে আছে। তো এইটা দূর করা যায় কি করে? এটা দূর করার একটাই পথ, সেটা হচ্ছে যে আমাদেরকে সচেতন হতে হবে। একজন বাবার মনে করতে হবে যে আমার ছেলে সন্তানটিকে আমি যেভাবে লেখাপড়া শেখাচ্ছি, আমার মেয়ে সন্তানটিকেও ঠিক সেইভাবে লেখাপড়া শেখাতে হবে। কারণ আমার দুটি সন্তান, সেখানে একজনকে আলাদা করে দেখার কোনো অবকাশ নাই। হ্যাঁ, এটা কিন্তু মনে রাখতে হবে। আরেকটা যেটা, যে আমাদের যত অভাব অনটনই হোক না কেন, তার বোঝা উচিত যে এই বাচ্চাটা কিন্তু একসময় যখন মানুষ হয়ে যাবে, শিক্ষিত হবে, এই পরিবারের হাল কিন্তু এই মেয়েটা ধরতে পারবে। সুতরাং সে কারণেও তাকে কিন্তু যত কষ্টই হোক তাকে কিন্তু পড়ানো উচিত। আরেকটা হচ্ছে কুসংস্কার থেকে বেরিয়ে আসতে হবে, যে লেখাপড়া করে কি হবে, তার হাড়ি ঠেলতে হবে, এই ধরনের চিন্তা ভাবনা থেকে বেরিয়ে আসতে হবে। আর বাল্যবিবাহটা রোধ করতে হবে। গত ক্লাসে আমি তোমাদের বলেছিলাম যে বাল্যবিবাহ দেওয়ার সঙ্গে সঙ্গেই একটা অপুষ্ট সন্তানের জন্ম দেয়। 5 বছরে 5টি সন্তানের জন্ম দেওয়ার পরে মেয়েটা হয়ে যায় বিকলাঙ্গ, সন্তানগুলো হয় অপুষ্ট। সুতরাং এরা কিন্তু সমাজের একটা বোঝা হয়ে দাঁড়ায়, কখনোই এরা সম্পদে পরিণত হয় না। সুতরাং এটার থেকেও কিন্তু বেরিয়ে আসতে হবে। এখন আমি আসি যে আমাদের বাংলাদেশ সরকার কিভাবে শিক্ষার উন্নতির কথা চিন্তা করেছে। আমাদের যে সরকার, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, উনি কিন্তু শিক্ষা বান্ধব। হ্যাঁ, উনি কিন্তু শিক্ষা বান্ধব। শিক্ষার উন্নতির জন্যে উনি যথেষ্ট পদক্ষেপ নিয়েছেন, বিভিন্ন খাতে তিনি অনুদান দিয়েছেন। এবং আরও যেটা আমাদের আশার কথা, যে আমাদের যিনি শিক্ষামন্ত্রী ডক্টর দীপু মনি, উনিও কিন্তু নারী, এবং উনি নারী বান্ধব এবং শিক্ষা বান্ধব, যার কারণে আমাদের শিক্ষাক্ষেত্রে কিন্তু উন্নতির দ্বার উন্মোচিত হচ্ছে। হ্যাঁ, সুতরাং আমরা দেখি যে আমাদের ক্লাস 8 পর্যন্ত অবৈতনিক শিক্ষার ব্যবস্থা রয়েছে, কোনো বেতন দিতে হবে না। পরিবারে যদি একটি মেয়ে থাকে, সে কিন্তু অবৈতনিক শিক্ষা গ্রহণ করবে। এবং দেখা যাচ্ছে যে বিভিন্ন মেধার ক্ষেত্রে তাদেরকে বিভিন্নভাবে বৃত্তির ব্যবস্থা করা হচ্ছে, উচ্চশিক্ষার ক্ষেত্রে বৃত্তির ব্যবস্থা করা হচ্ছে। এবং শুধু সরকার না, আমাদের বিভিন্ন প্রতিষ্ঠান, যেমন ধরো প্রথম আলো বলো, এরকম বিভিন্ন প্রতিষ্ঠানগুলো রয়েছে যারা কিন্তু বিভিন্নভাবে মেধাবী ছাত্রছাত্রীদেরকে বৃত্তি এবং আর্থিক অনুদান প্রদান করছে। এছাড়া আমাদের যে নারী নীতি 2011 সালে যে নারী নীতি প্রণয়ন করা হয়েছে, সেখানে নারীদের উন্নতির ক্ষেত্রে, শিক্ষার ক্ষেত্রে কিন্তু একটা বিশাল বরাদ্দ রাখা হয়েছে।
এবং আরেকটি জিনিস যেটা তোমরা জানো কি না, যে নারীদের একটা কোটা তৈরি করা হয়েছে, যে নারীদের কোটা যদি পূরণ না হয় তাহলে কিন্তু হবে না। সেটা আমাদের বিশ্ববিদ্যালয় বলো, কলেজ বলো, মাদ্রাসা বলো, যেখানে বলো, সর্বক্ষেত্রে কিন্তু কোটার একটা ব্যবস্থা রয়েছে। আবার তুমি যত সরকারি প্রতিষ্ঠান বলো, সর্বক্ষেত্রে কিন্তু কোটার ব্যবস্থা করা হয়েছে। অর্থাৎ নারীদের যদি শিক্ষাক্ষেত্রে নারীরা মোটামুটিভাবে সচেতন হয় তাহলে কিন্তু নারীরা কিন্তু আসলে আকাশ ছুঁতে পারে। কারণ আসলে শিক্ষার অনেক সুযোগ সুবিধা দেওয়া হয়েছে, বাইরে বৃত্তির স্কলারশিপ নিয়ে বাইরে যাওয়া, এই সমস্ত অনেক সুযোগ সুবিধা রয়েছে। মেধাবীদের স্থান রয়েছে, যারা একটু কম মেধাবী তাদের জন্য কারিগরি শিক্ষার ব্যবস্থা করা হয়েছে, এবং অন্যান্য ধরনেরও সব ধরনের টেকনিক্যাল শিক্ষা, ভোকেশনাল শিক্ষা এরকম করা হয়েছে। সুতরাং নারীদের শিক্ষার জন্য কিন্তু যে আলাদা কোনো মানে নারী বলে তাকে পিছিয়ে রাখা হবে বা তার প্রতি বৈষম্য করা হচ্ছে এরকম না। সুতরাং নারীদেরকে এগিয়ে আসতে হবে। আমি সবসময় বলি যে আমরা নারীরাই নারীদের শত্রু। আসলে আমাদের মায়েরাই আমাদেরকে এগিয়ে আসতে দেয় না, না তোমার ওখানে যেতে হবে না, না তোমার পড়তে হবে না, তুমি মেয়ে মানুষ কম্পিউটার ইঞ্জিনিয়ার হয়ে কি করবে, তুমি পাইলট হয়ে কি করবে, তুমি বেশি হলে কি করবে, শিক্ষকতা করবে, এর বেশি কিন্তু তোমার কিছু করা যাবে না। কিন্তু এটা না। তাহলে আমি তো এতক্ষণ ধরে অনেক নেতিবাচক কথা বললাম, তাই না? তো এখন আমি একটু ইতিবাচক কথা বলি, যে নারীরা তো সব ক্ষেত্রে শিক্ষা পিছিয়ে নেয়। কারণ শিক্ষা কিন্তু মানুষকে আলোকিত করে, সংকীর্ণতা দূর করে। দেখবে তোমরা রাস্তায় যখন বের হবে তোমরা দেখবে যে বিশ্ব সাহিত্য কেন্দ্রের একটা লাইব্রেরি আছে, তাই না? একটা গাড়ি যায়, সেখানে কি লেখা থাকে তোমরা নিশ্চয়ই জানো, যে সেখানে গাড়ির গায়ে কী লেখা থাকে বলো? এই ভ্রাম্যমাণ লাইব্রেরির গাড়িতে লেখা থাকে আলোকিত মানুষ চাই। হ্যাঁ, আলোকিত কিসে আলোকিত হবে একজন মানুষ? শিক্ষা মাধ্যমে আলোকিত হবে। হ্যাঁ, শিক্ষা হচ্ছে ডিটারজেন্ট, বুঝছো? যে তোমাদের পাউডার, তোমাদের যেমন কাপড় পরিষ্কার করলে ধুয়ে মুছে সব পরিষ্কার হয়ে যায় ডিটারজেন্ট দিয়ে, ঠিক তেমনিভাবে শিক্ষা তোমাদের ভিতরটাকে একদম সংকীর্ণতা দূর করে আলোকিত করে। সুতরাং আমরা শিক্ষাক্ষেত্রে এত পিছিয়ে নেই। আমি গত ক্লাসেও বলেছি যে আমরা বৈমানিক হয়েছি, আমরা এয়ারফোর্সে আছি, আমরা নৌবাহিনীতে আছি, আমরা সেনাবাহিনীতে আছি, আমরা সচিব হয়েছি, আমরা ইউনিভার্সিটির ভিসি হয়েছি। হ্যাঁ, আমরা কি না হয়েছি। আমরা মাটি কাটা থেকে শুরু করে আমরা আজকে রাষ্ট্রের সর্বোচ্চ স্তরে নারী রয়েছে। আমাদের বাংলাদেশ আজ আলোয় আলোকিত, হ্যাঁ, নারীদের দ্বারা আলোকিত। আমাদের প্রধানমন্ত্রী নারী, আমাদের বিরোধী দলীয় নেত্রী নারী, আমাদের স্পিকার নারী, আমাদের শিক্ষামন্ত্রী নারী, অর্থাৎ নারীদের জয় জয়কার। শুধু বাংলাদেশ না, তুমি যদি বিশ্বের দিকে তাকাও সেখানেও নারীর কিন্তু জয় জয়কার। সুতরাং শিক্ষাক্ষেত্রে আমরা এগিয়ে যাচ্ছি, তবে কিছুটা হয়তো ধীর গতিতে। সেই কারণে আমি তোমাদের বলছি যে তোমাদের মানসিকতার চেঞ্জ করতে হবে, এবং মানসিকতা চেঞ্জ করলে এবং তোমরা যদি একটু সচেতন হও, পরিবার যদি একটু সচেতন হয় এবং কুসংস্কার থেকে বেরিয়ে আসে। যেমন ধরো, আমি একবার দেখেছিলাম যে সিলেটের বানিয়াচংয়ে একটা মেয়েকে বাল্যবিবাহ দেওয়া হচ্ছে। এই মেয়েটা কী করেছে? সে গোপনে যেয়ে টিওনোকে বলে দিয়েছে যে আমাকে বাল্যবিবাহ দেওয়া হচ্ছে জোর করে, এবং ওই বিবাহটা তার রোধ করা হলো, এবং পরবর্তীতে শুনেছি যে সেই মেয়েটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ছে। সুতরাং নিজেদেরকেও সচেতন হতে হবে। হ্যাঁ, নিজেরা সচেতন না হয়ে যদি মনে করো না বিয়ে দিয়ে দিচ্ছে, দিক না, অসুবিধা কী, কিন্তু এর পরবর্তী পরিণতি তোমরা বুঝতে পারবে না। আর মেন যেটা দরকার সেটা হচ্ছে যে শিক্ষা তোমাদেরকে কী করবে, শুধু আলোকিত করবে তা না, পরনির্ভরশীলতা কমিয়ে দেবে। তোমরা কারোর উপরে ডিপেন্ড হবে না, তোমরা আত্মনির্ভরশীল হবে, এবং যার ফলে তুমি তোমার পরিবারের কাছে বুক উঁচিয়ে দাঁড়িয়ে থাকতে পারবে, তোমার স্বামীর কাছে, তোমার বাবা মায়ের কাছে, তোমার সন্তানের কাছে। তোমার সন্তানও উঁচু স্বরে বলবে যে আমার একজন শিক্ষিত মা। আর তুমি যদি চাকরি করো তাহলে বলবে আমার মা ওয়ার্কিং লেডি, আমাকে অনেক কষ্ট করে মানুষ করেছে। অর্থাৎ এই যে পাওয়া একটা নারীর জীবনে, এটাও কিন্তু কম পাওয়া না। পাশাপাশি তুমি কি করছো? তুমি সমাজকে দিচ্ছ, পরিবারকে দিচ্ছ, রাষ্ট্রকে দিচ্ছ। তো আজকে এই পর্যন্তই থাক। হ্যাঁ, তোমাদের সঙ্গে পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। সেই পর্যন্ত ভালো থেকো। আল্লাহ হাফেজ।